আসসালামু আলাইকুম। বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক আয়োজিত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে ডিপ্লোমা ইন মিডওয়াইফারির প্রথম বর্ষের বেসিক সায়েন্স সাবজেক্টের কমন ক্যারেক্টারিস্টিক অফ লিভিং ম্যাটার সম্পর্কে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি দিলরুবা সিদ্দিকা, নার্সিং ইনস্ট্রাক্টর, নার্সিং ইনস্টিটিউট নোয়াখালী। আসো বন্ধুরা, আমরা ক্লাসে চলে যাই। আজকের এই ক্লাস শেষে আমরা বুঝতে পারবো লিস্ট ক্যারেক্টারিস্টিক অফ লিভিং ম্যাটার, আন্ডারস্ট্যান্ড দ্য অর্গানাইজেশন, এনার্জি ইউজ or metabolism, responsiveness, growth and development, reproduction, response to environment or homeostasis, adaptation and evolution সম্পর্কে আমরা বুঝতে পারবো। ক্যারেক্টারিস্টিক অফ লিভিং ম্যাটার, জীবন্ত বস্তুর বৈশিষ্ট্য কী? Living things share of the following characteristic. জীবন্ত প্রাণীরা এই নিচের যে স্টেপগুলো দেওয়া আছে এই বৈশিষ্ট্যগুলো বহন করে। যেমন মেড আপ অফ ইউনিট কল্ড সেল, মানে জীবরা কি সেল দ্বারা তৈরি। এরা প্রত্যেকটা জীব সেল দ্বারা তৈরি হতে পারে। ইউনিসেলুলার মানে একটা সেলের একটা প্রাণী, হতে পারে মাল্টিসেলুলার অসংখ্য সেলের তৈরি প্রাণী। রিপ্রোডাকশন, জীব কী করে? বংশবৃদ্ধি করে, রিপ্রোডাকশন করে। বেসড অন এ ইউনিভার্সাল জেনেটিক কোড, আর সার্বজনীন জেনেটিক কোড বহন করে। এটি জেনেটিক কোডটা হচ্ছে আমাদের ছেলের ভিতরে কি আছে, একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে কি? ক্রোমোজোমের ভিতরে আছে কি? ডিএনএ। এই ডিএনএটার কি আছে? ডিএনএর যে অংশটা কি করে আরএনএ তৈরি করে, তাকে বলে জিন। আর আরএনএ থেকে যে হচ্ছে মানে প্রোটিনটা রিলিজ হচ্ছে, সেটাই হচ্ছে কি জেনেটিক, মানে এই যে ডিএনএর যে এক এক পোর্শনের এক একটা বংশগতির বাহক হিসেবে চিহ্নিত করে। যেমন চুলের কালার, চোখের কালার, তারপরে বিভিন্ন বংশগতির বাহক হিসেবে মানে নির্ধারণ করে। এই বাহককেই আমরা জেনেটিক কোড বলব। গ্রো অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে জীব কী হবে? গ্রোথ হবে, বৃদ্ধি পাবে এবং ডেভেলপমেন্ট হবে। মানে যে ডেভেলপমেন্টটা হলো যে বয়সের সাথে যে বয়সে যা করা দরকার সেই বয়সে সেই বৈশিষ্ট্যটা পাওয়া। যেমন মানুষের বাচ্চা কি হয়? গরুর বাচ্চা কি করে জন্ম হওয়ার কিছুক্ষণ পরেই দৌড়ানো শুরু করে। এটা তার একটা ওই প্রজাতির একটা বৈশিষ্ট্য। কিন্তু মানুষের বাচ্চা যদি প্রথম জন্ম হওয়ার কিছুক্ষণ পরেই কি হাঁটতে পারে? না, একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে তারা হাঁটে, তারপরে কথা বলে, তারপরে দৌড়াদৌড়ি করে, খেলা করে, সম্মান করে, বিভিন্ন সময়ের সাথে সাথে যে বয়সটা যা হওয়ার কথা সেটা করাটাই হচ্ছে ডেভেলপমেন্টাল। বডি গ্রোথ হচ্ছে বৃদ্ধি, সাইজ, আকার, শেপটে
বড় হওয়া, আর ডেভেলপমেন্ট হচ্ছে বয়স এবং বৃদ্ধির সাথে সাথে যে বৈশিষ্ট্যগুলো হওয়ার কথা সেটা পাওয়াটাই হচ্ছে ডেভেলপমেন্ট। গেইন অ্যান্ড ইউজ ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি। কি হবে? গেইন করবে অ্যান্ড ইউজ করবে ম্যাটেরিয়াল অ্যান্ড এনার্জি প্রোডাকশন করবে। মানে আমরা কি হচ্ছে, জীব কি করে খাদ্য গ্রহণ করে, এই খাদ্য গ্রহণ থেকে ভিতরে একটা ম্যাটেরিয়ালস কি করে ইউজ করে, জীবের যে বিভিন্ন ইন্টারনাল কি অর্গান আছে এগুলোকে ইউজ করে সেই গেইন যেটা আমরা বক্ষণ করলাম, জীব বক্ষণ করলো, সেটা আবার এনার্জিতে রূপান্তরিত করে। আর এনার্জি রূপান্তরিত করার পরে এনার্জিটা ইউজ করে, বডি ইউজ করে। রেসপন্ড টু দেয়ার এনভায়রনমেন্ট, এবং এনভায়রনমেন্টের সাথে তারা সাড়া দেয়। মেনটেন এ স্টেবল ইন্টারনাল এনভায়রনমেন্ট, তে কী করে ইন্টারনাল এনভায়রনমেন্টটা মেনটেন করে। চেঞ্জ ওভার টাইম, মানে এনভায়রনমেন্ট চেঞ্জ ওভার টাইম। তো এই এনভায়রনমেন্টের সাথে মানে বজায় থাকে, মিল রেখে কি করে টাইমের সাথে সাথে এনভায়রনমেন্টের সাথে বডিকে ঠিক রাখে। এবার আসেন যে হোল কমন কিছু বৈশিষ্ট্য আমরা জানছি। এবার আমরা জানব কমন ক্যারেক্টারিস্টিক অফ লিভিং ম্যাটার। জীবন্ত বস্তুর কি হচ্ছে কিছু কমন ক্যারেক্টারিস্টিক, কমন বৈশিষ্ট্য আমরা জানব। যেমন অর্গানাইজেশন, ইউজ এনার্জি, মেটাবলিজম, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, রেসপন্সিভনেস, রিপ্রোডাকশন, রেসপন্স টু এনভায়রনমেন্ট or homeostasis, adaptation and evaluation. এবার আসেন বন্ধুরা, অর্গানাইজেশন মানে কি? সংস্থা, আমরা জানি তাই না? কিন্তু এইখানের অর্গানাইজেশন কিন্তু সংস্থা না। এখানের অর্গানাইজেশন হচ্ছে আমাদের বডিতে এক একটা এরিয়াতে এক এক রকম ফাংশনিং হচ্ছে, এক এক এরিয়াতে। এটা আল্লাহ তাআলা আমাদের বডিতে, মানে জীবের বডিতে আল্লাহ তাআলা হাইলি অর্গানাইজড, মানে সুন্দরভাবে সেট করা আছে, সেই সেট অনুসারেই কার্যক্রম হচ্ছে। এই যে হাইলি মানে অনেক সুন্দর করে সাজানো এরিয়াগুলাই হচ্ছে কি অর্গানাইজেশন। স্পেশাল স্ট্রাকচার, যেমন স্পেশাল স্ট্রাকচার দ্যাট পারফর্ম স্পেসিফিক ফাংশন দ্যাট এভরি লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে যেমন স্পেশাল স্ট্রাকচার এক একটা, যেমন রেসপিরেটরি সিস্টেমের কি হচ্ছে লাংস, তারপরে ট্র্যাকিয়া, বঙ্কাই, বঙ্কিওলস, অ্যালভিওলাই, বিভিন্ন অর্গান এত সুন্দর করে সাজানো, একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী পারফর্ম করছে। এটা আল্লাহ তাআলা সেট করে দিছে। এই যে স্পেশাল স্ট্রাকচার পারফর্ম স্পেসিফিক ফাংশন, এই সব অর্গানগুলো কি করছে সুন্দর করে অ্যারেঞ্জ করা আছে, সবাই মিলে একসাথে একটা কাজ সম্পন্ন করতেছে অ্যাট এভরি লেভেল অফ অর্গানাইজেশন। এরকম প্রত্যেকটা অর্গানাইজেশন, যেমন আমাদের হিউম্যান বডিতে নার্ভাস সিস্টেম একটা অর্গানাইজেশন, রেসপিরেটরি সিস্টেম একটা অর্গানাইজেশন, সার্কুলেটরি সিস্টেম, বিভিন্ন সিস্টেম অনুযায়ী কি হচ্ছে অর্গানাইজ করা আছে। তারা নিজ নিজ অর্গানাইজেশনে নিজ নিজ ওয়েতে কার্য সম্পন্ন করতেছে। দ্য বেসিক ইউনিট অফ অর্গানাইজেশন ইজ দ্য সেল। এই যে অর্গানাইজেশনগুলো, এই সবগুলো অর্গানাইজেশনের একক হলো সেল। অল অর্গানিজম আর মেড অফ সেল। সকল অর্গানিজম মানে জীব, সকল জীব সেল দ্বারা তৈরি। একদম আদি প্রাণী, ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে শুরু করে এই বিশাল হাতি, তিমি, আরও বিভিন্ন প্রজাতির
প্রাণী সব প্রাণীরাই সেল দ্বারা তৈরি। সাম আর ইউনিসেলুলার, কিছু হচ্ছে ইউনিসেলুলার এককোষী প্রাণী, এবং সাম মাল্টিসেলুলার হতে পারে। দে আর মেড আপ অফ অনলি ওয়ান সেল, তারা একটা সেলে তৈরি। সাম আর মাল্টিসেলুলার, দে আর মেড অফ মেনি সেল দ্যাট ফাংশন টুগেদার। এবং বিভিন্ন মাল্টিসেলুলার মানে বিভিন্ন অনেক সেল দ্বারা তৈরি, এরা একত্রে কাজ করে, একত্রে মানে ফাংশনিংটা করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে অর্গানাইজেশন যেমন অ্যাটম থেকে শুরু করে মলিকুল, মাইক্রোমলিকুল, অর্গানেল, সেল, টিস্যু, অর্গান সিস্টেম, এরপরে কি হচ্ছে হোল অর্গানিজম, একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হয়ে যায়। এনার্জি ইউজ অর মেটাবলিজম, এনার্জি ইউজ, জীব কী করে এনার্জি ইউজ করে এবং জীবের দেহে মেটাবলিজম হয়। যেমন এনার্জি এক্সিস্ট ইন ফর্ম সাচ এস লাইট অ্যান্ড কেমিক্যাল এনার্জি। এনার্জি বিদ্যমান থাকে কোথায়? যেমন লাইট, আমরা সূর্য থেকে কি তাপ পাই, এই তাপ থেকেও কিন্তু মূল উৎস কি লাইট। অ্যান্ড কেমিক্যাল এনার্জি, এই লাইটকে আবার কেমিক্যালে এনার্জিতে পরিণত করে। দিস ফর্ম আর ইম্পর্টেন্ট টু লিভিং অর্গানিজম, এই ফর্মটাই লিভিং অর্গানিজমের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লিভিং থিংস ইউজ এনার্জি ফর লাইফ প্রসেস, মানে জীবন্ত বস্তুরা কি করে লাইফ প্রসেসে এনার্জি ইউজ করে। যেমন আমরা হাঁটি, চলি, এগুলোর জন্য কি এনার্জি, একটা ওয়েট উত্তোলন করি, এটা কি এনার্জি ইউজ করি। মেটাবলিজম ইজ অল দ্য কেমিক্যাল প্রসেস, মেটাবলিজমটা একটা মানে কেমিক্যাল প্রসেসে হয় দ্যাট বিল্ড আপ অর ব্রেক ডাউন ম্যাটেরিয়ালস অ্যান্ড ক্রিয়েট ওয়েস্ট। যেমন আমরা কি করতেছি, জীব, মানুষও একটা জীব, জীব কি করে খাদ্য গ্রহণ করতেছে, এই খাদ্য গ্রহণ করার পরে খাদ্যের যে নিউট্রিয়েন্ট অংশটা সার্কুলেটরি সিস্টেম কি করতেছে, শোষণ করে নিচ্ছে, আর যে ওয়েস্টটা থাকতেছে এই ওয়েস্টটা কি করে বডি থেকে বের হচ্ছে। হতে পারে কি গ্যাসাস ওয়েস্ট, যেমন আমাদের বডিতে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বডির জন্য এক্সেসিভ অংশটা রেসপিরেটরি সিস্টেমের মধ্যে বের করে দিতেছে। এক্সক্রিশন হচ্ছে সুয়েটটির সাথে স্কিন দিয়া কিছু জলীয় এবং কিছু রাসায়নিক পদার্থ গ্রামের সাথে বের হয়ে যাচ্ছে, এটাও একটা ওয়েস্ট। এবং লিকুইড বের হয়ে যাচ্ছে ইউরিনারি সিস্টেমের মাধ্যমে যেমন প্রস্রাব আকারে বের হয়ে যাচ্ছে। আর গ্যাস্ট্রোইন্টেস্টাইন ডাইজেস্টিভ সিস্টেমে কি করতেছে, ওয়েস্ট প্রোডাক্টটা কি হচ্ছে মল ত্যাগ করে দিচ্ছে, ওয়েস্ট যেটা হচ্ছে। এইভাবে মানে জীব খাদ্য গ্রহণ করবে, মেটাবলিজম হবে এবং ওয়েস্ট প্রোডাক্ট যেটা হবে বডি থেকে বের করে দিবে। অল অর্গানিজম আর এবল টু কনভার্ট এনার্জি from the environment and use it for their life process, মানে সব ধরনের অর্গানিজম কি করবে, এনার্জি কনভার্ট করবে, এনার্জিকে মানে রূপান্তরিত করবে, চেঞ্জ করবে ফ্রম দ্য কি এনভায়রনমেন্ট থেকে রূপান্তরিত হবে, অ্যান্ড ইউজ ইট ফর দেয়ার লাইফ প্রসেস। যেমন মেটাবলিজম কিভাবে হয় বন্ধুরা, দেখো এই চিত্রে কার্বোহাইড্রেট, ট্রাইগ্লিসারাইড, প্রোটিন। কার্বোহাইড্রেট ব্যাঙে কি হচ্ছে, গ্লুকোজে পরিণত হচ্ছে, ট্রাইগ্লিসারাইড ব্যাঙে ফ্যাটি অ্যাসিডে পরিণত হচ্ছে, এরপরে হচ্ছে কি হচ্ছে প্রোটিন ব্যাঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। এই যে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, এগুলো কি হচ্ছে, এগুলোর থেকে হচ্ছে স্মল কার্বন
চেইনে পরিণত হচ্ছে। এই স্মল কার্বন চেইন থেকে কী হচ্ছে ক্রেবস সাইকেলে রূপান্তরিত হচ্ছে। এই ক্রেবস সাইকেল থেকে কী হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে কী হচ্ছে এই মাইটোকন্ড্রিয়াতে যায় কী হচ্ছে এনার্জি প্রোডাকশন হচ্ছে এবং সেটা আবার জারণের মাধ্যমে সঞ্চিত শক্তি মুক্ত করতেছে এবং ব্যবহৃত হচ্ছে। রেসপন্সিভনেস হচ্ছে সাড়া দেওয়া। All living things are able to respond to stimuli in the external environment. For example, living things respond to change in light, heat, surround and chemical and mechanical contact. Organisms change their behavior in responsive to change in the surrounding environment. তা আমরা যদি উদাহরণস্বরূপ বলতে চাই যে লাইটে রেসপন্সিভ হবে, যেমন চোখে যদি আমি টর্চ লাইট ধরি তাহলে টর্চ লাইটটা কী হবে, চোখ কি পিউপিলটা সংকোচন হয়ে যাবে, ছোটো হয়ে যাবে। তার মানে কি সারা দেশে এই লাইটে, কারণ এক্সেসিভ যে পিউপিলটা মানুষ বা যে হোক না কেন, অন্য প্রাণী হোক না কেন, টর্চ লাইট যদি ধরি মানে অনেক বেশি আলো, এটা প্রয়োজন অনুসারে আইরিসের পিউপিল কি করবে, এটা গ্রহণ করবে লাইটটা যতটুকু প্রয়োজন সেটুক। আর এক্সেসিভ লাইটে তখন কি হবে, পিউপিলটা ছোট হয়ে যাবে, মানে প্রয়োজন অনুসারে লাইটে সে ভিতরে গ্রহণ করবে। এই যে একটা চেঞ্জ আসে, এটাও কিন্তু একটা সাড়া দেওয়া। হিট যে আমার বডির সহনীয়র অতিরিক্ত যদি হিট হয়, যেমন আগুনে যদি আমি হাত দিলে কি আমি ধরে রাখতে পারবো, আমার বডির অসহনীয়, তখন হাতটা আমি টান দিয়ে সরায় নিব। এই যে সরায় নিচ্ছি, এটাই কিন্তু রেসপন্সিভনেস। অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল কন্ট্যাক্ট, এর সাথে কি হবে, কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল কন্ট্যাক্ট হবে, মানে কি বডির চেঞ্জ হবে। যেমন এই যে আমি যেটা বললাম যে আগুনে আমার হাতটা লাগছে, তখন কি হবে, আমি হাতটা যখনই গরম ফিলটা আমার বডির অসহনীয় হবে, তখনই আমি হাতটা তুলে নিচ্ছি। তুলে নিতে গেলে আমার এই যে সেন্সটা মানে ব্রেন তখন নার্ভ কী করছে, ইনফরমেশন দিছে ব্রেনকে, ব্রেন ইনফরমেশন রিপ্লাই করছে যে কি হবে, আমার এই হাতের মাসেল, জয়েন্ট, টেন্ডন এইগুলো একসাথে কোঅর্ডিনেশন করে কাজ করছে। এই যে একসাথে ইনভলভ করছে, এটা একটা মেকানিক্যাল ফাংশন। অ্যান্ড কেমিক্যাল যেটা, এই যে আমরা যেমন মাসেল কিভাবে ইনভলভ হয়েছে, নার্ভাস সিস্টেমের নিউরোট্রান্সমিটারটা হচ্ছে মাসেলের মধ্যে থাকে। এইখানে কি হবে, যখনই কি হবে এই কিছু কেমিক্যাল সাবস্টেন্স সিক্রেশন করবে, তখনই কি করবে, নার্ভ এন্ডিং নিউরোট্রান্সমিটার যখন কিছু কেমিক্যাল সিক্রেশন করবে নার্ভের মাসেলের উপর, তখনই মাসেলটা কি হবে, কন্ট্রাকশন করবে। এই কন্ট্রাকশন করলেই কিন্তু হাতটা আমার ব্যান্ড করা সম্ভব হইল। এই কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল কন্ট্যাক্টে এই রেসপন্সিভটা হবে। অর্গানিজম চেঞ্জ দেয়ার বিহেভিয়ার, এবং কি হবে, তাদের বিহেভিয়ারটা চেঞ্জ হবে ইন রেসপন্স টু চেঞ্জ ইন দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট। এটাতে যদি বলি, আমি আবারও একটু ক্লিয়ার করে বলি যে যদি আমি একটা সাপ দেখি, তখন কি সাপ একটা মানে ভয়ের জিনিস, মানুষ ভয় পায়, এটা কামড় দিলে মানুষ মারাও যায়, এরকম একটা স্ট্রেস থাকে। যখনই আমি সাপটা দেখব, তখনই কি আমার এই সাপের হাত থেকে রক্ষা পেতে গেলে আমার বডিকে দূরে সরায় নিতে হয়, নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। তাহলে আমি চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে দেখার সাথে সাথে কি হবে, ব্রেনে ইনফরমেশন চলে যাবে। ব্রেন কি করবে, তখন রিপ্লাই দিবে যে তুমি বডিকে হেফাজত করো। কিভাবে হেফাজত করব, এখন ব্রেন এই আমাদের বডির বিভিন্ন অর্গানাইজেশন সেট করে দিবে, যেমন মাসেল, বোন, টেন্ডন, জয়েন্ট একসাথে কোঅর্ডিনেশন করে কাজ করবে। তখন একটা কি হবে, দৌড় দিয়ে সাপ থেকে সরে যাবে,
নিজেকে সেভ করবে। এই যে এনভায়রনমেন্ট সারাউন্ডিংয়ের সাথে চেঞ্জ এবং বিহেভিয়ার চেঞ্জ হলো অর্গানিজমের। ঠিক আছে, দেখেন আরও ক্লিয়ার করে এই ছবিটাতে দেখেন যে পুশ করলে, তারপরে যে টাচ করলে বা ডাক দিলে, কথা বললে যদি তার সাড়া দেয়, সেটাই হলো রেসপন্সিভনেস। এরপরে দেখেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমি আগেও আলোচনা করেছি, গ্রোথ ইজ অ্যান ইনক্রিজ ইন সাইজ। গ্রোথটা হচ্ছে সাইজটা বড় হওয়া, সাইজটা বড় হওয়া। ডেভেলপমেন্ট ইজ এ চেঞ্জ ইন শেপ। ডেভেলপমেন্টটা হচ্ছে শেপ চেঞ্জ হওয়া। শেপ চেঞ্জ হওয়া, তার সাথে সাথে সময়ের সাথে সাথে কী হবে, পারফরমেন্সগুলো চেঞ্জ হবে। The amount of growth varies among living things and the nature of development varies from type to type. তো মানে কতটুকু বৃদ্ধি পাবে, কেমন করে বৃদ্ধি পাবে, কোন ধরনের বৃদ্ধি পাবে, আর কোন প্রজাতি কোন ধরনের ডেভেলপমেন্ট হবে, তার উপর ভিত্তি করে হয়। মানে সকল প্রাণী কিন্তু একরকম গ্রোথ ডেভেলপমেন্ট হয় না, ভিন্ন ভিন্নভাবে হয়। যেমন কি গরুর বাচ্চা প্রসব হওয়ার পরেই কয়েক ঘন্টার মধ্যে দৌড়ানি শুরু করে, আর মানুষের বাচ্চা কি করে নির্দিষ্ট পিরিয়ড, 1 বছর, 12 মাস, 1.5 বছর, 2 বছর পর থেকে হাঁটা শুরু করে। এইভাবে ডেভেলপমেন্ট হয়। ডেভেলপমেন্ট মানে বয়সের সাথে, যে বয়সে যা হওয়ার কথা সেই যেটা যদি সঠিকভাবে হয় তাহলে ডেভেলপমেন্ট রাইট। আর গ্রোথ হচ্ছে শারীরিক বৃদ্ধি, শেপ বৃদ্ধি। রিপ্রোডাকশন বংশ বৃদ্ধি করা। দ্য প্রসেস through which new living things are performed is called reproduction. মানে যে পদ্ধতিতে জীবন্ত বস্তু থেকে একটা নতুন জীব সৃষ্টি হয় তাকেই রিপ্রোডাকশন বলে। রিপ্রোডাকশন ইনভলভ মেকিং নিউ সেল। রিপ্রোডাকশনের মানে কাজই হলো নতুন সেল তৈরি করা। রিপ্রোডাকশন ইজ নেসেসারি ফর দ্য সার্ভাইভাল অফ এ স্পেসিস। তা রিপ্রোডাকশন কি প্রয়োজনীয়তা হইতেছে সার্ভাইভাল অফ স্পেসিস, মানে ওই প্রজাতি, যে প্রজাতির রিপ্রোডাকশন, ওই প্রজাতির বংশধর ধরে রাখা, প্রজাতিকে সারভাইভ করা, বাঁচানোর জন্য এই রিপ্রোডাকশন can result in an exact duplication of the parent reproduction যদি asexual or in duplication with variation sexual। মানে রিপ্রোডাকশনটা একজ্যাক্ট ডুপ্লিকেশন প্যারেন্টের মতো, মানে পিতামাতা মানে যেটার থেকে হচ্ছে অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে যেটা রিপ্রোডাকশন হয় সেটা হলো অ্যাজ লাইক প্যারেন্ট। আর সেক্সুয়াল পদ্ধতিতে ডুপ্লিকেশনও হতে পারে এবং ভেরিয়েশনও হতে পারে। ডুপ্লিকেশন উইথ দ্য ভেরিয়েশন, যেমন সেক্সুয়াল, যেমন মানুষ কি করছে, মানুষ স্পার্ম অ্যান্ড ওভামের ফার্টিলাইজেশনের মাধ্যমে মানুষ সৃষ্টি হচ্ছে, এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন মানুষ, এবং অন্যান্য প্রাণীও আছে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এটা হতে পারে প্যারেন্টের মতো সেম বা ভেরিয়েশনও হতে পারে। আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন যেমন এই একটা পাতার থেকে কি হচ্ছে, এই বিভিন্ন রকম গাছ তৈরি হচ্ছে, সেম টু সেম বৈশিষ্ট্যের, সেম ফাংশনিং হচ্ছে। তো এটা হলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। হেমোস্টেসিস রেসপন্ডিং টু স্টিমুলেশন is another characteristic shared by all living things.
আর গ্রোথ, মাইগ্রেশন, মুভমেন্ট অ্যান্ড হাইবারনেশন are a few examples of how living things respond to their environment to maintain homeostasis, constant internal condition like body temperature or water balance. Homeostasis হচ্ছে সমতা রেসপন্ডিং টু স্টিমুলেশন অ্যান্ড আদার ক্যারেক্টারিস্টিক শেয়ার, মানে এটা প্রত্যেকটা জীবের এই হেমোস্টেসিস হয়। জীব কী করে ইন্টারনালি হেমোস্টেসিস এবং এক্সটার্নালি হেমোস্টেসিস হতে পারে। যেমন ইন্টারনালি বডিতে কোনো আমাদের বাঁচার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো দরকার তার থেকে যদি এক্সেসিভ হয় বা কম হয় তাহলেও কী হবে, ডিজিজ কন্ডিশনে পরিণত হয়। এই যে মানে এটার ব্যালেন্স, মানে এক্সেসিভ যদি খায় সেটা যদি বডি বের করে দিয়ে প্রয়োজন অংশটা ঠিক রাখে তবেই কি হেমোস্টেসিস হবে। গ্রোথ, বৃদ্ধি, মাইগ্রেশন মানে বাইরের থেকে আসা, মুভমেন্ট এবং হাইবারনেশন, মুভমেন্টের সময় যেন এক্সেসিভ কাজ করলে এনার্জিটা অনেক বেশি দরকার, তাহলে ওই পরিমাণ এনার্জি আমার খাইতে হবে। আর যদি হয় যে কম কাজ করে, যে সেডেন্টারি লাইফ, যেমন চেয়ারে বসে কাজকর্ম করে শুধু, তাহলে তার জন্য কিন্তু এনার্জি ফুডটা অত বেশি দরকার হবে না। যারা কায়িক করে তাদের জন্য অনেক বেশি এনার্জেটিক খাবার দরকার। যদি বসে বসে আমরা এক্সেসিভ এনার্জেটিক খাবার খাই তাহলে সেটা শরীরের জন্য কি হেমোস্টেসিস ঠিক থাকবে না। অ্যান্ড হাইবারনেশন, যেমন হাইবারনেশন মানে যে যেমন ব্যাং, সাপ শীতনিদ্রা যায়, আহার বক্ষ করে না, একবার আহার করে 6 মাস পর্যন্ত এই টাইমটা কিভাবে হেমোস্টেসিস করে। ফিউ এক্সাম্পল হাউ লিভিং দিস রেসপন্স, ওই সময় কীভাবে তারা বাঁচে to their environment to maintain homeostasis, constant internal condition like body temperature and water balance। যেমন কি হচ্ছে 6 মাসের জন্য হাইবারনেশনে চলে গেল, ব্যাং শীতনিদ্রা দেয় 6 মাসের জন্য, সাপ এই টাইমটা কোনো আহার করে না, মাটির নিচে থাকে, তাহলে ফ্লুইড ব্যালেন্সই কী করে মেনটেন করে, আর হচ্ছে অন্যান্য এনার্জি ব্যালেন্সও কীভাবে করে। এটা যদি ব্যালেন্স থাকে তাহলে কোনো সমস্যা নাই, আর যদি এক্সেসিভ হয় তাহলে সেটা জীবনহানির বা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ কন্ডিশন দেখা যাবে। যেমন হেমোস্টেসিস বডির যতটুকু এই চিত্রে দেখেন, হেমোস্টেসিস মানে কি, যে একটা নীতির মতো দুই পাশেই সমান ব্যালেন্স থাকতে হবে, এই যে তাহলে স্থির থাকবে। যেমন কি হচ্ছে, মানে বডিতে যতটুক প্রয়োজন ততটুক আমি যদি ইন করি তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে, আর যদি মানে বডির প্রয়োজনীয় তুলনায় এক্সেসিভ আর কম যদি হয় তাহলে কি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, হেমোস্টেসিস ঠিক থাকবে না। এবার আসেন অ্যাডাপ্টেশন ইজ এ ওয়ে ফর অ্যান এন্টায়ার পপুলেশন of organism to respond to long-term change in their surrounding. অ্যাডাপ্টেশন হচ্ছে খাপ খাওয়ানো। অ্যাডাপ্টেশন একটা ওয়ে, পপুলেশন কি হচ্ছে অর্গানিজম টু রেসপন্স টু লং টার্ম চেঞ্জ ইন সারাউন্ডিং, মানে সময়ের বিবর্তনের সাথে সাথে কি হচ্ছে পরিবেশের কিছু চেঞ্জ হয়। এই চেঞ্জের সাথে জীবের যে খাপ খাওয়া নেওয়ার প্রসেসটা সেটি হচ্ছে অ্যাডাপ্টেশন আর প্রসিড ফ্রম জেনারেশন টু জেনারেশন। ইচ species has unique adaptation that enable it to survive in its particular environment. অ্যাডাপ্টেশন প্রত্যেকটা প্রজাতির আলাদা আলাদা, মানে বেঁচে থাকার কৌশল
কৌশল করে যে এনভায়রনমেন্টের সাথে খাপ খাইয়ে বেঁচে থাকার নামই হচ্ছে অ্যাডাপ্টেশন। এই ছবিটাতে দেখেন যে প্রত্যেকটা প্রাণী যে যেখানে আছে সেই জায়গার পরিবেশ সাথে খাপ খাইয়ে নেওয়াটাই হচ্ছে অ্যাডাপ্টেশন। ইভোলিউশন হলো বিবর্তন। লিভিং অর্গানিজম হ্যাভ দ্য এবিলিটি টু অ্যাডাপ্ট to their environment through the process of evolution। তাহলে জীবন্ত জীবরা কি হবে, হ্যাভ এবিলিটি টু অ্যাডাপ্ট, মানে জীবদের কি এবিলিটি মানে সক্ষম হয় অ্যাডাপ্ট হওয়ার জন্য টু দেয়ার এনভায়রনমেন্ট, তাদের এনভায়রনমেন্টের সাথে খাপ খাইতে সক্ষম হয়। দ্য প্রসেস অফ ইভোলিউশন, তো এই বিবর্তনের মাধ্যমে কি হচ্ছে, ডিউরিং ইভোলিউশন, যখন বিবর্তনের সময় চেঞ্জ অকার ইন পপুলেশন অ্যান্ড দ্য অর্গানিজম ইন দ্য পপুলেশন বিকাম বেটার এবল টু মেটাবোলাইজ রেসপন্স অ্যান্ড রিপ্রোডিউস। তারপরে কি হবে, ইভোলিউশনের সময় যেটা চেঞ্জ হবে, সে অর্গানিজম কি করবে, বেটার মেটাবোলাইজ এবং রেসপন্স এবং প্রোডাকশন করবে। দে ডেভেলপ এবিলিটিস টু কপি উইথ দেয়ার এনভায়রনমেন্ট দ্যাট আর অ্যানসেস্টর ডিড নট হ্যাভ। তাহলে মানে কি হবে, এই বিবর্তনের ফলে কি ওই প্রজাতির মানে ডেভেলপমেন্টটা ঠিক রাখার জন্য কি হবে, এনভায়রনমেন্ট এক সময় কি হবে, দ্যাট অ্যানসেস্টর ডিড নট হ্যাভ, মানে ওই প্রজাতি এই বিবর্তনের সাথে সাথে আর থাকবে না। তাই কি করতে হবে, যেমন কি হচ্ছে ইভোলিউশন, যেমন এই যে এই ছবিটাতে কি মানুষ কীভাবে হচ্ছে বনে থাকতো, যেন মাংকি থেকেই কি হচ্ছে মানুষের সৃষ্টি, যেন এরকম হয়ে হাঁটতো, মানে বিজ্ঞান এটা বলে, কিন্তু ধর্ম অনুসারে অন্যরকম। আমরা বিজ্ঞানের কথাই বলি যে এই কি মাংকির মতো এরকম করে মানুষ ই করতো, আস্তে আস্তে বিবর্তনের ফলে কি এরকম করে হাঁটতো, এরপরে এইভাবে, তারপরে দেখেন একদম স্ট্রেট ফরওয়ার্ড হয়ে হাঁটছে চলছে মানুষ। মানে একটা মানে জীবটা এরকম মানুষের শুরু যে হয়েছে সেই সময় থেকে জীবটা কি হচ্ছিল, এরকম ছিল। এরপরে এই স্ট্রেট ফরওয়ার্ড, তারপরে ল্যাংটা হয়ে কি বন জঙ্গলে হাঁটতো। এরপরে কি মানুষের বিবর্তনের ফলে আস্তে আস্তে মানুষ আগুন জ্বালানি শিখলো, তারপরে রান্না করে খাওয়া শিখলো, কাপড় পরা শিখলো, আস্তে আস্তে অ্যাডভান্স হতে হতে এই বিবর্তন হয়ে আজ কি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এদের ব্রেনে অনেক নলেজ আছে, নলেজ ইউটিলাইজ করতে পারে, যার ফলে আমরা সুন্দর প্যান্ট শার্ট কাপড় পরে অনেক সুন্দর আচরণ এবং অনেক প্রদর্শন করতে পারি। অনেক আবিষ্কার হচ্ছে মানুষের দ্বারা, প্রযুক্তির ডেভেলপমেন্ট হচ্ছে এই বিবর্তনের ফলে ডেভেলপমেন্ট হয়ে আজ আমরা কি ডিজিটাল দেশের প্রাণী হিসেবে গড়ে উঠছি। আমরাও একটা প্রাণী এবং সৃষ্টির শ্রেষ্ঠ জীব। শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে, এটা আপনারা যদি মনে করেন সার্চ করে আরও নলেজ গেইন করতে পারেন, এইসব সাইটে যদি সার্চ করেন, বই পড়েন। আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম, ক্যারেক্টারিস্টিক অফ লিভিং ম্যাটার, আন্ডারস্ট্যান্ড দ্য কি অর্গানাইজেশন, ইউজ এনার্জি অর মেটাবলিজম, রেসপন্সিভনেস, গ্রোথ and development, reproduction, response to environment or homeostasis, adaptation and evolution। তোমাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, দি লিস্ট দ্য ক্যারেক্টারিস্টিক অফ লিভিং ম্যাটার।
এটা লিখে, হাতে লিখে ছবি তুলে কমেন্ট বক্সে পোস্ট করো। আর কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা জানায়ও, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো।